হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমরা ক্লাস 8-এর ভূগোলের প্রথম অধ্যায়টা খুব ভালো করে বুঝবো। দেখো, আমরা দেখব যে ভূগোলের যে প্রথম অধ্যায়টা আছে তার নামটা ভালো করে দেখে নেব, যে পৃথিবীর অন্দরমহল। ধরো, এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে এর অন্দরমহল সম্বন্ধে আমরা কিন্তু আজকে খুব ভালো করে জানবো, যে ভিতরটা সম্বন্ধে আমরা ভালো করে জানবো। সেই জন্য নাম দেওয়া হয়েছে যে পৃথিবীর অন্দরমহল বা পৃথিবীর মধ্যে কী কী হচ্ছে। এবার আমরা প্রত্যেকটা লাইনকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং এখান থেকেই আমি কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর কি কি হবে সবগুলোই আমি কিন্তু আজকে তোমাদের বলে দেব। তাহলে দেখো, আমরা এই যে একটা বৃত্তর এই মাঝ বরাবর এই যে এখান থেকে এইটুকু, এই প্রান্ত থেকে এই প্রান্ত যে রেখাটাকে বলা হচ্ছে, এটা আমাদের ব্যাস। এবার ব্যাসের অর্ধেককে আমরা কিন্তু বলি যে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ। এবার প্রথম যে প্রশ্নটা আসবে, যে পৃথিবীর ব্যাসার্ধ কত, সেটা হচ্ছে যে ব্যাসার্ধ সেটা হচ্ছে যে 6370 কিলোমিটার। তাহলে তুমি প্রথম যে প্রশ্নটা লিখবে যে পৃথিবীর ব্যাসার্ধ কত, তুমি বলবে যে 6370 কিলোমিটার। এবার আরেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করি যে পৃথিবীর এই যে আমাদের পৃথিবীর যে ভূত্বক আছে, এই যে ভূত্বকটা আছে, যে এর গড় তাপমাত্রা কত। তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাও একটা প্রশ্ন। তাহলে আমি দুটো প্রশ্ন বললাম, যে পৃথিবীর ব্যাসার্ধ কত, আর বললাম যে পৃথিবীর গড় তাপমাত্রা কত। তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। এবার আরেকটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে, যে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব কত। তাহলে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্বও যা, আর আমাদের সেই ব্যাসার্ধটা একই, সেটা হচ্ছে 6370 কিলোমিটার। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আসবে, যে আমাদের ভূত্বক থেকে একদমই যে কেন্দ্রের যে দূরত্বটা আছে সেটা কত, সেটা হচ্ছে 6370 কিলোমিটার। এবার আমরা আরও কিছু জিনিস তোমরা আজকে জানবো। যে তাহলে আমরা একটা জিনিস ভালো করে এখানে জেনে নিয়েছি, যে পৃথিবীর গড় তাপমাত্রা কত। একটা কথা জেনে রাখবে, যে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে, আর গভীরতা বাড়লে তাপমাত্রা বাড়ে। তাহলে এর একটা সূত্র আছে। যেমন ধরো, যে তুমি যদি 1000 মিটার হচ্ছে উঁচুতে উঠে যাও, মানে ওপরের দিকে উঠে যাও, তাহলে আমাদের তাপমাত্রা কমবে স্বাভাবিকের থেকে 6.5 ডিগ্রি সেলসিয়াস। ধরো সাপোজ বলছে যে আজকের তাপমাত্রা, বাড়ির পরে যদি আজকে তাপমাত্রা হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের তাপমাত্রা কমে যাচ্ছে যে 6.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের 3, 5 আর 23, তাহলে 1000 মিটার উচ্চতায় গেলে, আমি যদি 1000 মিটার উপরে উঠে যাই, তাহলে আমার এখানে তাপমাত্রা কত আসছে, যে 23.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসছে। এবার তোমরা একটা জিনিস বুঝতে পারছো, তাহলে এই যে দার্জিলিং বলো, কালিম্পং বলো এবং সিকিম বলো, এখানে বরফ পড়ছে। তাহলে এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝে নেবে, এরা আমাদের থেকে অনেকটা উঁচুতে অবস্থান করছে, সেই জন্য কিন্তু ওদের ওখানে বরফ পড়ছে। কারণ দেখো, উচ্চতা বাড়লে তাপমাত্রা, আমি যদি 2 কিলোমিটার মানে 2 থেকে 3 কিলোমিটার উপরে উঠে যাচ্ছি, তাহলেই বুঝতে পারছো যে 18 থেকে 19 ডিগ্রি বা 19.5 ডিগ্রি তাপমাত্রা আমাদের মানে স্বাভাবিকের থেকে কমে যাচ্ছে। তাহলে ওরা উঁচুতে অবস্থান করার জন্যই কিন্তু তাপমাত্রাটা কমছে। এখান থেকে একটা প্রশ্ন আসবে, যে 1000 মিটার উচ্চতায় কত তাপমাত্রা কমে। তাহলে তুমি বলবে 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় স্বাভাবিকের থেকে। তাহলে কি বললাম, ধরো আজকে বারুইপুরে আমি যেখানে অবস্থান করছি, যে এখানকার তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি আমি 1000 মিটার উচ্চতায় উঠে যাচ্ছি, তাহলে আমার তাপমাত্রা এসে দাঁড়াচ্ছে কত, যে 23 ডিগ্রি মানে 23.5 ডিগ্রি সেলসিয়াস। এবার এটা হয়ে গেল। এবার আরেকটা জিনিস তুমি দেখবে, যে পৃথিবীর ভিতরের দিকে যদি আমি প্রবেশ করি, যে পৃথিবীর ভিতরের দিকে যদি 33 মিটার যদি আমি নিচের দিকে আসি, তাহলে আমার 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে একটা প্রশ্ন আসবে, যে 33 মিটার গভীরতায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাচ্ছে,
তাহলে তুমি বলবে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। এবার তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে এখানে তোমাদের বইয়ে আছে যে দক্ষিণ আফ্রিকা পৃথিবীর গভীরতম সোনার খনি। তাহলে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর গভীরতম সোনার খনি কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? তাহলে তুমি বলবে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। এবার তার নাম কি? তার নাম হচ্ছে যে রবিনসন দ্বীপ। তার নাম হচ্ছে আবার প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি, এটা কোথায় অবস্থান করছে, এই প্রশ্নটা লিখে নেবে। তাহলে পৃথিবীর গভীরতম সোনার খনির নাম হচ্ছে যে আমাদের রবিনসন দ্বীপ, আর এটি অবস্থান করছে দক্ষিণ আফ্রিকায়। আর এর গভীরতা হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার। 3 থেকে 4 কিলোমিটার। আর সোনার খনির নাম হচ্ছে রবিনসন দ্বীপ। তাহলে বলা হচ্ছে যে এটা বয় হস্যি হবে, ঠিক আছে? তাহলে রবিনসন দ্বীপ। তাহলে আমরা এখান থেকে কি কি প্রশ্ন পেলাম দেখে নাও আবার ভালো করে। যে পৃথিবীর ব্যাসার্ধ কত? 6370। এটা হচ্ছে ভূত্বক, এবং ভূত্বক থেকে বা ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এর দূরত্ব কত? 6370 কিলোমিটার। একই দুটোই। আর 1000 মিটার উচ্চতায় কত তাপমাত্রা কমছে? 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। এবং পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি? সেটা হচ্ছে রবিনসন দ্বীপ। কোথায় অবস্থান করছে? দক্ষিণ আফ্রিকায়। এবং এর গভীরতা কত? 3 থেকে 4 কিলোমিটার। এবার তাহলে তোমরা বুঝতেই পারছো যে 3 থেকে 4 কিলোমিটার যেখানে গভীরতায় যারা কাজ করছে তারা কত গরমকে সহ্য করছে। তারা কিন্তু যখন কাজ করতে যায় তারা কিন্তু মানে কোনো একটা পোশাককে পরেই সেখানে যায়। তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি। এবার আমরা আরেকটা জিনিস কিন্তু খুব ভালো করে জেনে নেব। সেটা হচ্ছে যে পৃথিবীর গভীরে কি আছে সেটা জানার জন্য খনি ছাড়াও উত্তর দক্ষিণ রাশিয়ার কোলা উপদ্বীপে 12 কিমি গভীর গর্ত হচ্ছে পৃথিবীর গভীরতম গর্ত। তাহলে পৃথিবীর ভিতরে কি আছে সেটা জানার জন্য রাশিয়া কিন্তু একটা গর্তকে খনন করতে লেগেছিল, এবং সেই গর্তটা হচ্ছে 12 কিলোমিটার গর্ত। তাহলে পৃথিবীর গভীরতম যে গর্তটা আছে তার নাম হচ্ছে আমাদের রাশিয়ার কোলা উপদ্বীপের কোলা উপদ্বীপের 12 কিমি গর্তটাই পৃথিবীর গভীরতম গর্ত। তাহলে তারা কতটা গর্ত খনন করেছিল? রাশিয়া পৃথিবীর ভিতরে কি আছে জানার জন্য কত কিলোমিটার খনন করেছিল? সেটা হচ্ছে 12 কিলোমিটার। এবং এর গভীরতাটা মানে এর নামটা কি? রাশিয়ার কোলা উপদ্বীপ। ঠিক আছে? তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসবে। এবার আমাদের নেক্সট পরের যে পৃষ্ঠাতে আমরা যাচ্ছি সেটা নিয়ে আলোচনা করছি। এবার আমরা এই পৃষ্ঠাতে দেখব, ধরো ওই পৃষ্ঠাটা ছিল আমাদের 1 নাম্বার পেজ ছিল, পেজ 1। তাহলে পেজ 1 থেকে আমরা কি কি জানতে পারলাম? এতগুলো প্রশ্ন সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারলাম। এবার কিন্তু আমরা পেজ 2তে যে দেখব, পেজ 2তে কি কি আছে সেটা আমরা কিন্তু ভালো করে দেখব। এবার এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীর বয়স কত? সেটা হচ্ছে বয়স 460 কোটি বছর। তাহলে পৃথিবীর বয়স কত? 460 কোটি বছর। পৃথিবীর বয়স 460 কোটি বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হলো, যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু একটা আগুনের গোলা মতো ছিল, এবং সেটা ধীরে ধীরে জমতে পৃথিবীর ওপরের অংশটাই কিন্তু আমাদের এই ভূত্বক বা ভূপৃষ্ঠটাই কিন্তু জমে আছে, মানে একটু শক্ত। তাছাড়া পৃথিবীর ভিতরটা কিন্তু এখনো থলথলে জেলির মতো হয়ে আছে, কারণ সেখানে কিন্তু এখনো কিন্তু মানে এতটাই গরম যে জায়গাগুলো মানে থলথল করছে সেই জন্য। তাহলে আমরা দেখলাম যে দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় হচ্ছে পেজে যে প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর। এবার আমরা লাভা সম্বন্ধে জানবো, আর হচ্ছে ম্যাগমা সম্বন্ধে জানবো। এবার প্রশ্ন যে লাভা কি আর ম্যাগমা কি, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। তাহলে ম্যাগমা কাকে বলে? দেখো, পৃথিবীর ভিতরে যখন যেটা থাকবে না, সেটাকে যে থলথলে জেলির মতো যেটা হয়ে আছে পৃথিবীর ভিতরটাই, সেটাকে আমরা কিন্তু
ম্যাগমা বলবো। আর ওই ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু আমি সেটাকে লাভা বলবো। ঠিক আছে, এটা একদম মানে বোঝার জন্য আমি তোমাদের বললাম, এবং সংজ্ঞাটাকে খুব ভালো করে আমরা কিন্তু দেখে নিচ্ছি। দেখো, ভূপৃষ্ঠের ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস মিশ্রিত হয়ে কয়লা হচ্ছে বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। তাহলে বলা হচ্ছে ভূপৃষ্ঠের পদার্থ প্রচণ্ড চাপ, ভূপৃষ্ঠে যে পদার্থগুলো আছে সেগুলো যে প্রচণ্ড চাপ এবং তাপে এবং গ্যাস মিশ্রিত বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় যখন সেটা ভিতরে অবস্থান করছে তখন সেটাকে আমরা কি বলবো? ম্যাগমা বলবো। এবং তোমার এখানে ম্যাগমা থেকে 2 নম্বরের প্রশ্ন কিন্তু দেবেই দেবে, মানে ম্যাগমা এবং লাভার মধ্যে যে কোনো একটা প্রশ্ন দেয়, মানে প্রত্যেক স্কুলেই কিন্তু দেয়। এবং আমি আরেকটা প্রশ্ন কি, লাভা। তাহলে লাভা কি? ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে আমরা লাভা বলবো। তাহলে লাভা হচ্ছে সেটাই যখন ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসছে তখন জমাট বাঁধছে, তখন সেটাকে আমরা কি বলবো? যে লাভা বলবো। এবার এখান থেকে তাহলে আমি ম্যাগমা সম্বন্ধে জানতে পারলাম, লাভা সম্বন্ধে জানতে পারলাম। লাভা কি, ম্যাগমা কি, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে লিখে নেবে। এবার আমরা দেখব যে উষ্ণ প্রশোভন কি। এখান থেকে একটা প্রশ্ন আসবে যে উষ্ণ প্রশোভন কি। এখান থেকে এই প্রশ্নটা সেরকম ভাবে না এলেও আরেকটা প্রশ্ন কিন্তু আসে প্রত্যেকের এমসিকিউ আকারে। এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক স্কুলই কিন্তু করে। ধরো আমাদের এদিকে রাসমণি, ঠিক আছে, এদিকে মল্লিকপুর বয়েজ গার্লস এবং আশপাশে যত যা স্কুলে আছে, ঠিক আছে, আমাদের বারিপুর হাই স্কুল, মাদারহাট, যত স্কুল আছে এবং আশপাশের স্কুলেও আমি আশা করতে পারি যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসে। ধরো যে আমাদের প্রশ্ন আসতে পারে যে উষ্ণ প্রশোভন কি। একটা আমি বলছি উষ্ণ প্রশোভন কি আর উষ্ণ প্রশোভন কোথায় দেখা যায়। উষ্ণ প্রশোভন এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলেই বারবার দেয়, যেটা হচ্ছে যে প্রত্যেক বছরই দেয়। সেটা হচ্ছে উষ্ণ প্রশোভন দেখা যায় সেটা হচ্ছে বক্রেশ্বরে। তাহলে প্রশ্ন আসতে পারে যে উষ্ণ প্রশোভন কোথায় দেখা যায়, সেটা হচ্ছে বক্রেশ্বরে। এবার মন থেকে একটা প্রশ্ন আসছে যে উষ্ণ প্রশোভন জিনিসটা কি। এবার উষ্ণ প্রশোভনের সংজ্ঞা নিয়ে যদি আমি আলোচনা করি, বলছে পৃথিবীর ভৌম জল হচ্ছে ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে এবং পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসে, তাকে আমরা উষ্ণ প্রশোভন বলবো। তাহলে বলা হচ্ছে যে ভৌম জল ভূতাপে, মানে আমাদের ভিতরের পৃথিবীর ভিতরের যে আমরা যে বলি না যে ভিতরেরকার যে জলগুলো আমরা যে পান করছি, এই জলগুলো মানে ভৌম জল আমাদের ভেতর বলছে ভূতাপের সংস্পর্শে, মানে ভূতাপ যেখানে লাভা ম্যাগমা একদম কাছাকাছি অবস্থান করে সেই জলটা যখন ফুটন্ত অবস্থায় যখন বাইরে বেরিয়ে আসবে তখন সেটাকে আমি বলবো যে উষ্ণ প্রশোভন। এবার আমি তোমাদের একটা কথা তোমাদের বলেই রেখেছি যে পৃথিবীর ভিতরটা কিন্তু এখনো জেলির মতো থলথল করছে। শুধুমাত্র আমাদের এই ভূপৃষ্ঠের কিছু কিলোমিটার অংশ আমরা দেখবো যে কত কিলোমিটার অংশ, এই অংশটুকু আমরা কিন্তু শক্ত আকারে দেখতে পাই। তার মানে এটা নয় যে পৃথিবীর ভিতরটা কিন্তু একদমই শক্ত হয়ে জমাট বেঁধে আছে। আমি বললাম তার একটা উদাহরণ আমরা পাচ্ছি যে ম্যাগমা আর লাভা থেকে আমরা বুঝতে পারছি যে পৃথিবীর ভিতরের অংশটা মোটেও শক্তভাবে নেই, অনেকটা কিন্তু জেলির মতো থলথল করে আছে এবং সেগুলো কিন্তু প্রতিনিয়তই কোথাও না কোথাও বাইরে বেরিয়েই আসছে। এবার ওই যে ভিতরে যে গরম অবস্থায় আছে যে আমাদের ম্যাগমাগুলো, এটাকেই আমাদের বিজ্ঞানীরা কাজে লাগিয়ে এটাকে বলা হয় ভূতাপ শক্তি। এই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের বিদ্যুতের চাহিদার অনেকটা অংশ মিটিয়ে নিতে পারছি। যেমন ধরো যে এবার প্রশ্ন আসতে পারে ভূতাপ শক্তি কি, এটাও কিন্তু একটা শর্ট প্রশ্ন। যেমন ভূতাপ হলো এক ধরনের শক্তি, পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে, এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। বেশ ভালো কথা, ভূতাপ শক্তির সংজ্ঞা হয়ে গেল। এবার এখান থেকে এরপরে আরো শর্ট প্রশ্ন আসতে পারে, কেউ যদি খুঁটিয়ে প্রশ্ন করতে চায় এরপরে কিন্তু আরো প্রশ্ন আসতে পারে। দেখো বলছে পৃথিবীর বহু দেশ এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আইসল্যান্ড তাদের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। তাহলে শর্ট প্রশ্ন আসতে পারে যে আইসল্যান্ড তাদের বিদ্যুতের কত শতাংশ চাহিদা মেটায়?
ভূতাপ শক্তি থেকে সেটা হচ্ছে 30% চাহিদা মেটায়। আর বলা হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। আর এখান থেকে আবার একটা প্রশ্ন আসবে, কোন দেশ তাদের মানে বিদ্যুতের সবচেয়ে বেশি চাহিদা মিটিয়ে নেয়? সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। মানে ভূতাপ শক্তি থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবং ভূতাপ শক্তি ব্যবহার করলে আমাদের পরিবেশ দূষণ কম হবে। কয়লা এবং জীবাশ্ম জ্বালানি বিভিন্ন রকম ব্যবহার, খনিজ তেল, এগুলোর ব্যবহার কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তাহলে আমরা আজকে অনেকগুলো প্রশ্ন কিন্তু জানতে পারলাম। এবার ধরো, এবার ঘনত্ব কি বলছে? যে একক আয়তনে পদার্থের যতটুকু ভর থাকে তা বলছে ভর আছে তার পরিমাপকেই পদার্থের ঘনত্ব বলে। তাহলে এটা একটা প্রশ্ন, শর্ট প্রশ্ন আসতে পারে যে ঘনত্ব কি? দেখো, ঘনত্ব কিন্তু যত বেশি হবে ততই কিন্তু সেই জায়গাটা বসবাসের অনেকটা উপযুক্ত হয়ে যাবে। তা বলে পাহাড়ে নয়, সমতল ভূমিতে ঘনত্বের পরিমাণ যেখানে যতটা বেশি হবে সেখানে কিন্তু আমাদের বসবাসে সাধারণ মানুষ বসবাস করতে ভালো পারবে। এবার দেখো, কারণ ঘনত্ব কম হলে কিন্তু আমি সেখানে বসবাস করতে পারবো না। ধরো একটা লরিতে যখন বালি খালি করা হচ্ছে এবং অনেকটা বালির ঢিপি হয়ে গেল, বাচ্চারা দেখবে সেখানে গিয়ে খেলা করে এবং একটু পরে খেলতে খেলতে তারা ক্লান্ত হয়ে যায়। তাহলে জানতে হবে যে বালির মধ্যে পাটা ঢুকে যাচ্ছে এবং ওই বালিটা যতক্ষণ না বাঁধছে ততক্ষণ কিন্তু সেখানে পা এমনি সর্বদা ঢুকে যাবে। তাহলে জানতে হবে যে বালিটা খালি করার পরে ওই বালির ঘনত্বটা কিন্তু অনেকটা কম আছে, সেই জন্য পাগুলো ঢুকে যাচ্ছে। তাহলে ঘনত্ব যেখানে কম থাকবে সেখানে বসবাস করা যাবে না, এবং ঘনত্ব যেখানে বেশি থাকবে এবং সমতল ভূমির মধ্যে সেখানে কিন্তু মানুষ বসবাস করতে পারবে। এবার আমরা দেখব যে পৃথিবীর ঘনত্বগুলো কত। এখান থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসবে। তাই তোমরা অবশ্যই ভালো করে সেই সমস্ত এই ধরনের শর্ট প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে রাখবে। ধরো সাপোজ বলছে যে পৃথিবীর ঘনত্ব, এবার আমরা দেখে নেব পৃথিবীর ঘনত্ব, যে পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে তাহলে পৃথিবীর গড় ঘনত্ব সেটা হচ্ছে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। এটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। তাহলে জিজ্ঞেস করা হতেই পারে যে পৃথিবীর গড় ঘনত্ব কত? তুমি বলবে যে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। এবার পৃথিবীর কেন্দ্রের কাছে, কেন্দ্রে নয় কিন্তু কেন্দ্রের কাছে, মানে এই ধরনের জায়গাগুলোকে, ঠিক আছে? তাহলে পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত? সেটা হচ্ছে কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব 11 গ্রাম পার ঘন সেমি। এবং একেবারে কেন্দ্রে, এবার হচ্ছে কেন্দ্রে মানে এই জায়গাটায়, একেবারে কেন্দ্রে পদার্থের গড় ঘনত্ব 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। এই তিনটে প্রশ্ন কিন্তু ভালো করে রাখবে। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমাদের কৃত্রিম উপগ্রহের সাহায্যে, কৃত্রিম উপগ্রহের বিচারে পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম পার ঘন সেমি। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবে। যে ঘনত্ব বলে তোমরা একটা ছোট্ট লিখলে যে পৃথিবীর ঘনত্ব লিখে রাখলে খাতার মধ্যে। আমি তোমাদের কিছুদিন পরেই কিন্তু এই সপ্তাহের মধ্যেই যে আমি তোমাদের কি ধরনের প্রশ্নগুলো আসবে, যে ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি কিন্তু তোমাদের লিখে অবশ্যই সকালবেলা একদিন পোস্ট করে দেবো। তোমরা ভালো করে দেখে নিও। দেখবে যে পৃথিবীর গড় ঘনত্ব কত? 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত? 11 গ্রাম পার ঘন সেমি। একদম কেন্দ্রে পদার্থের গড় ঘনত্ব কত? 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। এবং কৃত্রিম উপগ্রহের বিচারে পৃথিবীর গড় ঘনত্ব কত? সেটা হচ্ছে 5.5 গ্রাম পার ঘন সেমি। তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারলাম আজকে যে পৃথিবী সম্বন্ধে একটা বেসিক নলেজ কিন্তু আমাদের তৈরি হলো, যে আমরা পৃথিবীতে কেন কিভাবে বসবাস করছি, এবং অন্য গ্রহে ধরো মানুষ বসবাস করে না, শুধুমাত্র পৃথিবীতেই আমাদের মানুষ বসবাস করছে। তার সব থেকে বড় কারণ,
সব থেকে বড় একটা কারণ হচ্ছে যে আমাদের এখানকার তাপমাত্রা। ধরো পৃথিবীর কাছে যে গ্রহগুলো আছে, পৃথিবীর কাছে যে গ্রহগুলো আছে তার তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেশি, এবং পৃথিবীর দূরে যে গ্রহগুলো আছে, সূর্যের যে কাছের গ্রহগুলো আছে সেটা কিন্তু আমাদের কাছের যে গ্রহগুলো আছে তার তাপমাত্রা অনেকটা বেশি, এবং সূর্য থেকে দূরে যে গ্রহগুলো আছে তার তাপমাত্রা অনেকটা কম, যেখানে মানুষ বসবাসের উপযুক্ত নয়। কিন্তু পৃথিবী এমন একটা জায়গায় অবস্থান করছে, 3 নম্বরে অবস্থান করছে পৃথিবী, সেখানে কিন্তু তাপমাত্রা এমনই একটা তাপমাত্রা যেখানে মানুষ বসবাসের একদম উপযুক্ত। এবং পৃথিবীতে তোমরা বলো তো যে আর কি কি কারণের জন্য আমাদের এখানে মানুষ বসবাস করে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে এই প্রশ্নটাকে উত্তর আমাকে অবশ্যই লিখে পাঠাবে। যে প্রশ্নটা হচ্ছে এটাই, যে আমি একটা বলে দিলাম বা তোমাদের বইয়েই আছে যদিও, যে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, সেই জন্য মানুষ এখানে বসবাস করতে পারছে। এবং সূর্যের যে কাছের গ্রহগুলো তার তাপমাত্রা অনেকটাই বেশি, এবং দূরের গ্রহগুলো তাপমাত্রা অনেকটাই কম। কিন্তু শুধুমাত্র পৃথিবীর তাপমাত্রাটা 15 ডিগ্রি সেলসিয়াস হওয়ার জন্য এখানে মানুষ বসবাস করছে, শুধুমাত্র একটা কারণ নয়, আর কি কি কারণ আছে যার জন্য আমাদের পৃথিবীর মধ্যে মানুষ বসবাস করছে? তোমরা অতি অবশ্যই সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে পাঠাবে।